আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে ডায়ুরেটিক্স। আমাদের প্রথম ডায়ুরেটিক যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস। প্রথমে আমরা বুঝতে হবে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস কি। কার্বনিক অ্যানহাইড্রেস হচ্ছে সেই এনজাইম যেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন এবং প্রোটনকে মিলিয়ে কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করতে সাহায্য করে এবং একই সাথে এই বাইকার্বনিক অ্যাসিডকে ভেঙেও আবার CO2 এবং H2O-তে ভাঙতে পারে। অপরপক্ষে এই CO2 এবং H2O-কে সে এক করে আবার সে কার্বনিক অ্যাসিড প্রোডাকশনও করতে পারে। তার মানে এর পুরোটি মেকানিজমই হচ্ছে কার্বনিক অ্যাসিড জুড়ে। এই কার্বনিক অ্যাসিডকে সে ভাঙতেও পারে, গড়তেও পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে এই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের সাইড অফ অ্যাকশন কি, এই সাইড অফ অ্যাকশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আমরা যদি এই ছবিটাতে দেখি, এটা হচ্ছে কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল যেখানে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কাজ করে। আচ্ছা, এর হচ্ছে ফিজিওলজিটা কীভাবে আমরা এখন দেখি। নর্মালি হয় কি, আমাদের এখানে যদি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থাকে, এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থেকে আমাদের সোডিয়াম এবং বায়োকার্বনেট আয়ন ফিল্ট্রেশন হয়। এখন এই বায়োকার্বনেট আয়নটা তো এখানে থাকলো ইনট্যাক্ট। সোডিয়ামটা করে কি, সোডিয়াম আর হাইড্রোজেন এক্সচেঞ্জের পাম্প যে আছে, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের পাম্প। এই সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের পাম্প দিয়ে একটা সোডিয়াম হচ্ছে আমাদের সেলে ঢুকবে এবং একটা প্রোটন বা একটা হাইড্রোজেন আয়ন হচ্ছে আমাদের লুমেনে আসবে। এখন এই প্রোটন যেটা আসলো, এই প্রোটনটা হচ্ছে আবার এই ফিল্টার্ড বায়োকার্বন আয়নের সাথে মিলে কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করবে উইথ দ্য হেল্প অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। আচ্ছা, এখন আবার এই কার্বনিক অ্যাসিড যেটা প্রোডাকশন হলো সেটা হচ্ছে আবার ভেঙে যাবে লিউমেনের ভিতরে ইন্টু কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এই ওয়াটারটা হচ্ছে ইউরিনের সাথে বের হয়ে যাবে। আর এই কার্বন ডাইঅক্সাইড, যেহেতু কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, এটা হচ্ছে ডিফিউজড হতে পারে। ডিফিউজ হবে হচ্ছে এই যে আমাদের যে লুমিনাল সেল আছে, এই সেলের মধ্যে ডিফিউজড হবে এবং সেলের ভিতরে যে পানি আছে H2O, এই দুটো মিলে হচ্ছে হবে আবার কার্বনিক অ্যাসিড উইথ দ্য হেল্প অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। আচ্ছা, আবার এই কার্বনিক অ্যাসিডটা হবে কি, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম দিয়ে আবার ভেঙে যাবে ইন্টু প্রোটন এবং কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট আয়ন। আর এই বাইকার্বনেট আয়নটা হচ্ছে সোডিয়াম এবং বাইকার্বনেট যে ট্রান্সপোর্ট, এটা হচ্ছে সোডিয়াম এখানে আসছে, এই যে ফিল্টার সোডিয়ামটা, এই সোডিয়াম বাইকার্বনেট ট্রান্সপোর্ট দিয়ে আবার আমাদের ব্লাডের মধ্যে চলে আসবে। আমি আবার শর্টলি রিক্যাপ করছি। এটা হচ্ছে টিউবুল, এটা হচ্ছে সেল এবং এটা হচ্ছে ব্লাড। আচ্ছা, টিউবুলে আমাদের হচ্ছে কি, গ্লোমেরুলার ফিল্ট্রেট দিয়ে আমাদের বায়োকার্বনেট আয়ন আসছে এবং সোডিয়াম আয়ন আসছে। সোডিয়ামটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের পাম্প দিয়ে সেলের ভিতর আসছে এবং হাইড্রোজেন আয়নটা আমাদের লিউমেনে আসছে। লিউমেনে যে আমাদের কার্বনিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে এবং আবার এটা ভেঙে যে কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হচ্ছে। আর এই কার্বন ডাইঅক্সাইডটা আবার এখানে সেলে এসে কার্বনিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে এবং কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে আবার ভেঙে বাইকার্বনেট আয়ন ফর্মেশন হচ্ছে এবং বাইকার্বনেট আয়নটা ব্লাডে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ সোডিয়াম বাইকার্বনেট ট্রান্সপোর্ট। আচ্ছা, এখন আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস যে ইনহিবিটর, এটা কাজ কি, এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেসটাকে ইনহিবিট করবে। ঠিক আছে? সো ইনহিবিট করলে হবে কি, আমরা যদি এখানে দেখি, ইনহিবিট করলে যদি আমরা যদি এখানে এটাকে ইনহিবিট করি, তখন হবে কি, আমাদের হাইড্রোজেনটা বাইকার্বনেট আয়নের সাথে মিলে কার্বনিক অ্যাসিড ফর্মেশন করতে পারবে না। যার জন্য হবে কি, আমাদের বাইকার্বনেট আয়নটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, তাই না? বাইকার্বনেট আয়ন বেড়ে গেলে কি হবে, সে কিন্তু এখানে ফ্রিলি ইন দ্য ইউরিন চলে যাবে, মাঝখানে এগুলো স্টেপার হবে না। ঠিক আছে? সো ইউরিনে ফ্রিলি এসে চলে যাবে, যার জন্য হবে কি, আমাদের ইউরিনটা অ্যালকালাইন হবে, অ্যালকালাইন ইউরিন। আমরা জানি যে আমাদের অ্যালকালাইন হচ্ছে পিএইচ বাড়বে, এই জন্য আমাদের ইউরিনের পিএইচও বেড়ে যাবে। আরেকটা জিনিস হবে কি, আমরা দেখছি যে যখন আমাদের নর্মাল মেকানিজম ফলো হচ্ছে, তখন আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস এই পাথওয়ে দিয়ে কিন্তু আমাদের একটা বাইকার্বনেট আয়ন কিন্তু আমাদের ব্লাডে আসছে। সো যখন এই জিনিসটা আমি বন্ধ করে দিব, তখন কিন্তু স্বভাবতই এই বাইকার্বনেট আয়নটা ব্লাডে আসতে পারবে না। আর না আসতে পারলে হবে কি, আমাদের ব্লাডের যে পিএইচ, এটা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই সো আমাদের ব্লাডের পিএইচ কমতে থাকবে। এটাকে আমরা বলছি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে? সো আমরা যদি এখন সাইড ইফেক্টস দেখি, 1 নম্বর সাইড ইফেক্টস হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। কেন হচ্ছে? কারণ আমাদের এখানে বাইকার্বনেট আয়ন লস হচ্ছে। ঠিক আছে? এই বাইকার্বনেট আয়নটা লস হচ্ছে ইউরিন দিয়ে এবং বাইকার্বনেট আয়নটা হচ্ছে ব্লাডে রিঅ্যাবজর্ব হতে পারছে না। সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন ইনক্রিজ ইন ইউরিন, যেটা আমি অলরেডি বললাম, ইনক্রিজ করবে বাইকার্বনেট আয়ন এখানে। এই বাইকার্বনেট আয়নটা ইউরিনে বাড়বে, যার জন্য আমরা জানি হচ্ছে বাইকার্বনেট আয়ন বাড়লে পিএইচ বাড়ে।
আর পিএইচ বাড়লে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ক্যালসিয়াম প্রিসিপিটেট করতে পারে। ক্যালসিয়াম হচ্ছে ভেরি অ্যাফিনিটি টু ইনক্রিজ পিএইচ। সো এখানে যখন ক্যালসিয়াম বেড়ে যাবে তখন হবে কি এরকম করে দলা পাকিয়ে একটা রেনাল স্টোন ফর্মেশন হতে পারে। সো এই কার্বনিক অ্যানহাইড্রেজের একটা সাইড এফেক্ট কি রেনাল স্টোন ফর্মেশন হতে পারে। আরেকটা জিনিস কি আমাদের ইনক্রিজড হাইড্রোজেন আয়ন ইন স্ট্রেইট প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আমরা যদি এখানে দেখি যে আমরা যদি এই পাথওয়েটা বন্ধ করে দিই, একদিকে যেরকম বায়োকার্বনেট আয়ন বাড়ছে অপরদিকে কিন্তু প্রোটনও বাড়ছে, তাই না? আচ্ছা, এখন এই প্রোটন যখন বাড়বে তখন কি হবে আমরা এখানে দেখি। সো প্রোটন যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের কিন্তু এখানে লুমেনের ভিতরে, এটা লুমেন এবং এটা হচ্ছে সেল, লুমেনের ভিতর কিন্তু আমাদের পজিটিভ পটেনশিয়াল বেড়ে যাচ্ছে। সো অনেক যখন পজিটিভ পটেনশিয়াল বেড়ে যাবে তখন এটাকে কম্পেনসেট করতে আমাদের সেলের ভিতর যে অ্যানায়নগুলো আছে এই অ্যানায়নগুলো লুমেনের ভিতরে চলে আসার চেষ্টা করবে। লুমেনের ভিতরে আসার জন্য হবে কি এই যে অর্গানিক অ্যানায়নগুলো এখানে চলে আসলো। অর্গানিক অ্যানায়ন যখন চলে আসবে তখন আমাদের লুমেনের ভিতর যে ক্লোরিনগুলো ছিল এই ক্লোরিনগুলো প্যারাসেলুলারলি আমাদের ব্লাডের মধ্যে চলে যাবে। আমি আবার এই ছবিতে দেখাই যে এটা যদি একটা সেল হয় আর এবং এখান থেকে যদি আরেকটা সেল শুরু হয়, এই দুটো সেলের মধ্যে যে জায়গাটা সেটাকে আমরা বলছি হচ্ছে প্যারাসেলুলার রুট। সো আমি যদি বললাম যে এখানে আমাদের লুমেনে আমাদের ইনক্রিজড হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে, বাড়ার সাথে সাথে হচ্ছে কি আমাদের এই সেল থেকে আমরা অর্গানিক অ্যাসিড পুল করছি। কেন? কারণ আমাদের এখানে এক্সেস পজিটিভ পটেনশিয়াল তৈরি হয়েছে এবং এটাকে নিউট্রালাইজ করতে হচ্ছে আমাদের নেগেটিভ অ্যানায়ন আনা দরকার। আনার পর হবে কি যখন এখানে অর্গানিক অ্যানায়ন বেড়ে যাবে তখন আমাদের লুমেনের ভিতর যে ক্লোরিনগুলো আছে এই ক্লোরিনগুলো কী হবে রিপালস হয়ে প্যারাসেলুলারলি আমাদের ব্লাডে চলে আসবে। আর এই ফেনোমেননটাকে বলা হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। সো মেটাবলিক অ্যাসিডোসিস কেন হয় এটা তো অলরেডি বলেছি, আর সাথে সাথে হবে কি ব্লাডে হাইপার ক্লোরেমিক হবে, ঠিক আছে? আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ইনক্রিজ লস অফ সোডিয়াম। এটা কীভাবে হয় আমরা যদি এখানে দেখি যে একদিকে যখন আমি বলেছি যে আমি যদি কার্বনিক অ্যানহাইড্রেসটাকে ব্লক করে দিই তখন কী হবে হাইড্রোজেন বেড়ে যাবে। সো হাইড্রোজেন যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের সেল থেকে লুমেনে হাইড্রোজেন আসার প্রয়োজন পড়বে না, তখন এই সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের পাম্প কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার জন্য হবে কি আমাদের লুমেনে সোডিয়ামটা এক্সেস থাকবে, ঠিক আছে? সো আমাদের সোডিয়াম কিন্তু আমাদের সেলে এবং ব্লাডে রিঅ্যাবজর্ব কম হচ্ছে। এর জন্য হচ্ছে কি আমাদের একদিক দিয়ে ন্যাটিউরিসিস হচ্ছে, যার জন্য বডিতে সোডিয়ামের অ্যামাউন্ট কমে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি যে আমাদের এই জায়গায় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যখন লিউমেনে সোডিয়ামটা অনেক বেড়ে যায় তখন হবে কি আমাদের এই যে যখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আসবে এখানে যখন ইনক্রিজ সোডিয়াম পাবে তখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যখন অনেক বেশি সোডিয়াম পাবে তখন সে করবে কি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করে ফেলবে, যার জন্য হবে কি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরনটাকে স্টিমুলেট করবে। সো যখন অ্যালডোস্টেরন যখন বেড়ে যাবে তখন হবে কি আমাদের লুমেন থেকে সেলে সোডিয়াম ট্রান্সপোর্টটা বেশি হবে। লুমেন থেকে যখন সোডিয়াম ট্রান্সপোর্ট আমাদের সেলে বেশি হবে তখন এখানে সোডিয়ামের অ্যামাউন্ট যখন কমে যাবে তখন এখানে ইলেকট্রোনেগেটিভিটি ফর্মেশন হবে। সো নেগেটিভিটিকে আমার যখন আবার রিলিভ করতে চাবো তখন হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম যে এক্সচেঞ্জের পাম্পটা আছে এটাকে তখন স্টিমুলেট করবে অ্যালডোস্টেরন। আচ্ছা, এখন আমাদের পটাশিয়াম যখন সেলে ঢুকবে এক্সেসিভলি তখন এই যে নেগেটিভিটাকে সে যখন কম্পেনসেট করতে যাবে তখন করবে কি আমাদের পটাশিয়াম বা প্রোটনকে সে সিক্রেট করবে সেল থেকে লুমেনে। কিন্তু দেখো আমাদের কিন্তু এখানে প্রোটনটা থাকছে না। কেন থাকছে না? কারণ আমি প্রোটন ফর্মেশন যে হয় প্রোটন ফর্মেশনের একটা সাইড কিন্তু এটা, এই যে কার্বনিক অ্যাসিড ভেঙে আমাদের প্রোটন এবং বাইকার্বনেট আয়ন ফর্মেশন হচ্ছে। সো আমরা কিন্তু যখন কার্বনিক অ্যাসিড অ্যানহাইড্রেস ব্লকার দিয়ে দিচ্ছি তখন কিন্তু প্রোটন ফর্মেশন হচ্ছে না, যার জন্য হবে কি এখানে শুধুমাত্র সিক্রেশন হওয়ার জন্য শুধুমাত্র পটাশিয়ামকে অ্যাভেলেবেল পাবে। তখন সে করবে কি পটাশিয়ামকে যখন এক্সেসিভলি সিক্রেট করবে তখন আমাদের বডিতে ডেভেলপ করবে হচ্ছে হাইপোক্যালেমিয়া। তো আমি আরেকবার রিক্যাপ করছি। সো আমাদের এখানে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের জন্য আমাদের প্রথমে লস অফ সোডিয়াম ইনক্রিজড হবে। লস অফ সোডিয়াম কেন হবে? কারণ এখানে প্রোটন বেশির জন্য আমাদের সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের পাম্পটা কাজ করতে পারবে না, তখন আমাদের সোডিয়ামটাও ঠিকমতো রিঅ্যাবজর্পশন হতে পারবে না, যার জন্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলে বা লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আমাদের সোডিয়ামটা যখন বেড়ে যাবে তখন আমাদের রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা স্টিমুলেটেড হবে, যার জন্য হবে কি এক্সেসিভলি সোডিয়াম কিন্তু আমাদের সেলে ঢোকার ট্রাই করবে এবং এটাকে কম্পেনসেট করার জন্য আমাদের পটাশিয়াম বা প্রোটন সিক্রেশন হতে হবে। কারণ আমাদের এটা কিন্তু সোডিয়াম কিন্তু ইউনিভ্যালেন্ট পজিটিভ। সো এটা কিন্তু শুধুমাত্র একটা
সোডিয়ামকে ঢুকাচ্ছে, কিন্তু কম্পেনসেট করার জন্য কিন্তু আমাদের কোনো এক্সচেঞ্জ কিছু করছে না, ঠিক আছে। সেটাকে কম্পেনসেট করতে হচ্ছে কি আমাদের পটাশিয়াম বের হচ্ছে অথবা প্রোটন বের হচ্ছে। এখন প্রোটন যখন আমরা অ্যাভেলেবেল হচ্ছে না ডিউ টু কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, তখন হবে কি, তখন পটাশিয়াম সিক্রেশন হবে, যার জন্য হাইপোক্যালেমি ডেভেলপ করতে পারে। আর এখানে যে আমরা একদিকে বলছি সোডিয়াম লস হচ্ছে, পটাশিয়াম লস হচ্ছে, বাইকার্বনেট আয়ন লস হচ্ছে, এর জন্য হবে কি আমাদের নার্ভ কন্ডাকশনের সমস্যা হবে, যার জন্য প্যারাসিসিয়া ডেভেলপ করবে। ইন শর্ট এগুলো হচ্ছে আমাদের সাইড এফেক্ট। এখন আমরা কন্ট্রাইন্ডিকেশনের জন্য পড়ি, কী কী কন্ট্রাইন্ডিকেশন থাকলে আমরা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর দিতে পারবো না। প্রথমত, যখন কোনো পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ থাকবে। কেন? ক্রনিক কিডনি ডিজিজ মানে তার অলরেডি কিডনি ফাংশন অনেক কমে গিয়েছে। এখন আমরা জানি যে বডি ইজ আ নেট অ্যাসিড প্রডিউসার, বডি ইজ অ্যাসিড নেট প্রডিউসার। আমাদের বডি কিন্তু এক্সেসিভলি অ্যাসিড প্রডিউস করতে থাকে, এবং এই অ্যাসিডগুলো মেইনলি আমাদের রেনাল এক্সক্রিয়েশনের মাধ্যমে আমাদের বডি এই অ্যাসিডগুলো থেকে ছাড়া পায়। সো যখন আমাদের ক্রনিক কিডনি ডিজিজ থাকবে, তখন কিন্তু অ্যাসিডগুলো এক্সক্রিয়েশন হতে পারবে না, যার জন্য অ্যাসিড বেড়ে বেড়ে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হবে। সো আমরা একটু আগে পড়েছি যে বাইকার্বনেট আয়ন লস হওয়ার জন্য বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজের একটা সাইড এফেক্ট। সো অলরেডি আমার যখন মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এর মধ্যে তো আমি আর কার্বনিক অ্যানহাইড্রেজ দেওয়া যাবে না, এই জন্যই কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর হচ্ছে সিকেডির একটা কন্ট্রাইন্ডিকেশন। এছাড়াও একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কেন হয়? আমরা জানি যে সিওপিডিতে হয় কি, তার কার্বন ডাইঅক্সাইড রিটেনশন থাকে, ঠিক আছে, সে ঠিকমতো এক্সপায়ার করতে পারে না। সো কার্বন ডাইঅক্সাইড যখন বডিতে বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস। সো রেসপিরেটরি অ্যাসিডোসিস পারসিস্ট করছে, এর সাথে আমি যদি আবার মেটাবলিক অ্যাসিডোসিস ঘটাই, সেটা কিন্তু আমাদের বডির জন্য কখনোই ভালো হবে না। সো আমাদের সিওপিডির জন্য আমাদের কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হেপাটিক স্টেনোসিস। হেপাটিক স্টেনোসিসের ক্ষেত্রে হয় কি, আমরা জানি যে আমাদের বডিতে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া প্রডিউস হয়। এই অ্যামোনিয়াটা কিন্তু খুবই টক্সিক একটা সাবস্টেন্স, আর এই অ্যামোনিয়াটাকে আমাদের লিভার করে কি, নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে, অ্যামোনিয়া থেকে নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে, ঠিক আছে। আচ্ছা, এখন কোনো কারণে যদি আমাদের হেপাটিক স্টেনোসিস থাকে, তখন কি হবে, তখন কিন্তু অ্যামোনিয়াটা ঠিকমতো ইউরিয়াতে কনভার্ট হতে পারবে না, যার জন্য অ্যামোনিয়ার সংখ্যাটা বেড়ে যাবে, অ্যামাউন্টটা বেড়ে যাবে, এবং ইউরিয়ার অ্যামাউন্ট কমে যাবে। এখন ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের যদি ইনকেস হয়েও যায়, তখন আমাদের কিডনি হচ্ছে এটাকে কম্পেনসেট করার ট্রাই করে। কীভাবে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আমাদের অ্যামোনিয়া এক্সক্রিশন সিস্টেম আছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আমাদের যখন অ্যামোনিয়াটা এক্সক্রিশন হয়, তখন এই অ্যামোনিয়াটা করবে কি, আমাদের এই যে এটা ধরো রুমিনাল সেল, এই সেল থেকে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ দিয়ে H+ এবং HCO3- ভেঙে যায়। এই H+টা এখানে সিক্রেশন হয়ে অ্যামোনিয়ার সাথে H+ দিয়ে অ্যামোনিয়াম তৈরি হয়। এই অ্যামোনিয়ামটা হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল, ঠিক আছে। এই ওয়াটার সলিউবল অ্যামোনিয়ামটা আমাদের বডিতে এক্সক্রিট করে দেয়, এবং যার ফলে কিছুটা হলেও আমাদের টক্সিক অ্যামোনিয়া থেকে বডি রিড পায়। কিন্তু কোনো কারণে যদি আমি কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিট করে ফেলি, তখন কিন্তু আর এই যে আমাদের প্রোটনটা, এটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না, যার জন্য এই আমাদের যে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম কনভার্সন, এটাও হচ্ছে না, যার জন্য আমাদের অ্যামোনিয়াটা বেড়ে যাচ্ছে বডিতে। এটাকে বলছি আমরা হচ্ছে এনসেফালোপ্যাথি। সো কোনো কারণে যদি আমরা হেপাটিক স্টেনোসিসের পেশেন্টকে আমরা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর দিয়েও ফেলি, তখন আমাদের হেপাটিক স্টেনোসিস হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করবে। আচ্ছা, এখন কোন কোন ইন্ডিকেশনে আমরা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর দিতে পারবো? আমরা জানি যে এটা হচ্ছে একটা ডায়াবেটিক্স, তার চেয়েও বড় কথা কিছু কিছু ইন্ডিকেশন আছে আদার দেন ডায়াবেটিস। প্রথমত, এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ গ্লুকোমাতে ইউজ করা হয়। কেন? আচ্ছা, আমরা জানি যে হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার সিনথেসিস, এটা হয় হচ্ছে সিলিয়ারি বডি অফ আইতে। আর সিলিয়ারি বডির যে আমাদের অ্যাকুয়াস হিউমাস প্রোডাকশন করছে, এই অ্যাকুয়াস হিউমারের প্রোডাকশনের দুটো গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে বাইকার্বনেট আয়ন এবং ওয়াটার। এই কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরটা করে কি, এই যে বাইকার্বনেট আয়নটাকে সে সিলিয়ারি বডিতে ঠিকমতো ট্রান্সপোর্টেশন হতে দিচ্ছে না, এবং যার ফলে বাইকার্বনেট আয়নের পরিমাণটা কমে যাচ্ছে। বাইকার্বনেট আয়নের পরিমাণ কমে গেলে আলটিমেটলি আমার অ্যাকুয়াস হিউমারের আমাদের যে কোয়ান্টিটি, এটাও কমে যাবে, যার জন্য হবে কি, আমাদের অ্যাকুয়াস হিউমার যদি কমে যায়, তখন ইন্ট্রাঅকুলার প্রেশার কমে যাবে, যার জন্য হচ্ছে গ্লুকোমা ট্রিটমেন্টটাও হয়ে যাবে। আমি আবার বলছি, বাইকার্বনেট আয়নটা আমাদের অ্যাকুয়াস হিউমারের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। যদি কোনো কারণে আমি কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর দিয়ে দিই, তখন কিন্তু বডিতে আমাদের HCO3 কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং কমে যাওয়ার জন্য হচ্ছে কি, সে হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমারের কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে, এবং ইন্ট্রাঅকুলার প্রেশার কমিয়ে সে গ্লুকোমা ট্রিটমেন্ট করতে সাহায্য করছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেশারে আমরা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর দিতে পারি। এটা অনেকটা সেম মেকানিজম। আমাদের যে করয়েড প্লেক্সাস আছে, করয়েড প্লেক্সাসে কিন্তু আমাদের
সিএসএফ প্রোডাকশন হয়। সো সিএসএফ প্রোডাকশন হওয়াটাও অনেকটা একই রকম, যে HCO3 মাইনাস সিএসএফের একটা গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। সো কোনো কারণে যদি আমি HCO3 মাইনাস বা বাইকার্বনেট আয়নটাকে বডি থেকে কমিয়ে ফেলতে পারি, HCO3 কমিয়ে ফেলতে পারি, তখন কিন্তু আমাদের সিএসএফও কমে যাবে এবং আলটিমেটলি ইন্ট্রাঅকুলার প্রেশার কমে যেতে পারে। সো কোনো কারণে যদি আমাদের বডিতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, তখন আমরা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিয়ে দিই। আচ্ছা, এরপরের আমাদের যে ইন্ডিকেশন সেটা হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস। হঠাৎ করে যদি কোনো একজন পার্সন হঠাৎ করে যদি হাই কোনো মাউন্টেন ক্লাইম্ব করে, তখন হবে কি, ওখানে যেহেতু অক্সিজেনের কন্টেন্ট কম, সো এই কম অক্সিজেন সে অ্যাকোমোডেট করতে সে ইনক্রিজ রেসপিরেটরি রেট করবে। ইনক্রিজ রেসপিরেটরি রেট করলে সমস্যাটা হবে কি, তার কার্বন ডাইঅক্সাইড যে কন্টেন্ট, সে কার্বন ডাইঅক্সাইডটা খুব ড্রাস্টিক্যালি ফল করবে তার বডি থেকে। এটাকে বলছি আমরা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, এখন রেসপিরেটরি অ্যালকালাইসিস হলে আমরা এটাকে কিভাবে আমরা হচ্ছে দিয়ে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা বলেছি যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিয়ে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। সো আমরা একদিকে দেখো রেসপিরেটরি অ্যালকালোসিস, অপরদিকে মেটাবলিক অ্যাসিডোসিস, এই দুটোই কিন্তু আমাদের অপোজিট ইন নেচার, তাই না? সো এটাকে কম্পেনসেট করবে, আর অ্যাসিডোসিস অ্যালকালোসিসকে কম্পেনসেট করবে, যার ফলে পেশেন্টটা নর্মাল হয়ে যাবে। সো এভাবেই আমরা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিয়ে আমরা হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেসকে ট্রিট করি। আর আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, যে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের সবচেয়ে প্রোটোটাইপ ড্রাগটা হচ্ছে অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে, আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। কোনো একটা পেশেন্টের যদি মেটাবলিক অ্যালকালোসিস হয়, তখন আমরা তাকে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিলেও কম্পেনসেট করতে পারবে। কারণ হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস ঘটায়। আরেকটা জিনিস হতে পারে, সেটা আরেকটা আমাদের ইন্ডিকেশন হতে পারে হচ্ছে সিস্টিনিউরিয়া বা হাইপারফসফেটেমিয়া। যদি কোনো কারণে আমাদের বডিতে ফসফেটটা খুবই বেড়ে যায় ব্লাডে, তখন হবে কি, আমাদের এটাকে এক্সক্রিট করতে হবে। আর ফসফেট যদি এক্সক্রিট করতে যাই, সবচেয়ে ভালো আমাদের ওয়ে হচ্ছে আমরা যদি ইউরিনারি পিএইচ বাড়িয়ে ফেলি, তখন কিন্তু আমাদের এক্সক্রিশন অফ সিস্টিন এবং ফসফেট দুটোই ভালো হয়। সো আমরা অলরেডি দেখেছি হচ্ছে আমরা যখন কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিব, তখন কিন্তু আমাদের পিএইচ বেড়ে যাবে, তাই না? আমাদের কিন্তু ইউরিনারি পিএইচ বেড়ে যাবে, যার জন্য ফসফেট এক্সক্রিয়েশন এবং সিস্টিন এক্সক্রিয়েশন ভালো হবে, যার জন্য এটা হচ্ছে একটা ইন্ডিকেশন। আচ্ছা, নেক্সট যখন আমরা হচ্ছে পড়বো অসমোটিক ডায়ালিসিস নিয়ে। অসমোটিক ডায়ালিসিসের অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা জাস্ট একটা নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ম্যানিটোল, এছাড়াও আছে ইনসুলিন আছে, গ্লুকোজ আছে, সরবিটল আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো না। আমরা জাস্ট একটা এক্সাম্পল নিয়েই পুরো ড্রাগের প্রোটোটাইপটা আলোচনা করবো। এটা হচ্ছে কোনো কিন্তু রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। আমরা মোটামুটি যতগুলো ডায়াবেটিক্স পড়বো, সবগুলোই কিন্তু কোনো একটা রিসেপ্টর মিডিয়েটেড। যেরকম একটু আগে যে আলোচনা করলাম যে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটা কিন্তু একটা কার্বনিক অ্যানহাইড্রেসটাকে ইনহিবিট করছে, বা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস যে আমাদের এনজাইম আছে, এটাকে ইনহিবিট করে সে কিন্তু অ্যাকশন করছে। কিন্তু অসমোটিক ডায়ালিসিস কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। এটার সাইড অফ অ্যাকশন কি? এটার সাইড অফ অ্যাকশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল এবং ডিসেন্ডিং লুপ অফ ফেনলি। আচ্ছা, আর এটা মেকানিজম অফ অ্যাকশন কি? এটা হচ্ছে গ্লোমেরুলাসের সাথে ফিল্ট্রেশন হয়, পরে হচ্ছে এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল এবং লুপ অফ ফেনলিতে আসার পর সে করে কি, এটা হচ্ছে ওয়াটারের সাথে বাইন্ড করে থাকে। এটা খুবই স্ট্রংলি হাইড্রোফিলিক এবং ওয়াটারের সাথে সে ওতপ্রোতভাবে লেগে থাকে, যার জন্য ওয়াটারটা কিন্তু আমাদের রিঅ্যাবজর্পশন হতে পারে না, যার জন্য অ্যাকুয়াইউরেটিক্স বলে। অ্যাকুয়াইউরেটিক্স মানে ইনক্রিজ লস অফ ওয়াটার। ঠিক আছে, এটা কোথায় হয় আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল এবং ডিসেন্ডিং লুপ অফ ফেনলি। ঠিক আছে, এই দুই জায়গায় হয়। আচ্ছা, এই দুই জায়গায় হয়। এখন আমরা ইন্ডিকেশনসগুলো দেখব। আগের মতোই এটার ইন্ডিকেশনস হচ্ছে প্রথমে গ্লুকোমা। এটা কীভাবে করে? এটা অনেকটা আগের মতোই। ঠিক আছে, আমি অলরেডি দেখিয়েছিলাম যে আমাদের অ্যাকুয়াস হিউমারের দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন এবং একটা হচ্ছে ওয়াটার। সো আমরা বাইকার্বনেট আয়ন কমিয়ে ফেলে কিন্তু আমরা গ্লুকোমা ট্রিট করেছিলাম বাই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। আর এই ওয়াটারটা কমিয়ে আমরা ট্রিট করতে পারবো হচ্ছে গ্লুকোমা বাই আমাদের অসমোটিক ডায়ালিসিস। ঠিক আছে, আচ্ছা, এখন এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর সেরিব্রাল ইডেমা। সেরিব্রাল ইডেমা যদি কোনো কারণে ফর্মেশন হয়, তখন ড্রাগ অফ চয়েস হিসেবে আমরা ইউজ করি হচ্ছে এই অসমোটিক ডায়ালিসিস, স্পেশালি ম্যানিটোল। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে রেজড ইন্ট্রাক্রানিয়াল প্রেশার। এটা অনেকটা আগের মতোই, সেটা হচ্ছে সিএসএফ ফর্মেশন কমিয়ে ফেলবে ওয়াটার এক্সক্রিশনের মাধ্যমে, যার জন্য হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল প্রেশারটা যে রেজ করেছিল এটা ড্রাস্টিক্যালি ফল করবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সাইড এফেক্টটা পড়তে হবে।
সো বেসিক্যালি যে আমাদের অসমোটিক ডায়ালিসিস যেটা মেইন করে সেটা হচ্ছে অ্যাকুয়াইউরেটিক্স, তাই না? অ্যাকুয়াইউরেটিক্স, এই অ্যাকুয়াইউরেটিক্স হওয়ার জন্য ফর্মেশন হবে হচ্ছে ইনক্রিজ সোডিয়াম বা পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন ব্লাড, বা হচ্ছে হাইপারনেট্রিমিয়া বা হাইপার ক্যালেমিয়া ফর্মেশন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আমাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ যে আছে সেখানে যদি আমরা আমাদের ম্যানিডল বা অসমোটিক ডায়ালিসিস ইনফিউজ করি, তখন হবে কি আমাদের ফিল্ট্রেশন হতে পারবে না, কারণ হচ্ছে আমাদের রেনাল ফাংশনটা কিন্তু ইম্পেয়ার্ড, তাই না? সো ফিল্ট্রেশন যখন হতে পারবে না তখন যে এই ডায়ালিসিসটা প্লাজমাতে থাকবে। প্লাজমাতে থাকার জন্য হবে কি, আমরা জানি এটা হচ্ছে একটা অসমোটিক সাবস্টেন্স, তাই না? হাই অসমোটিক প্রেশার থাকবে, তার হচ্ছে ওয়াটার অ্যাফিনিটেড বেশি। তখন হবে কি, যখন ধরো সে ব্লাড ভেসেলে থাকবে, এই ম্যানিটল ধরে, এটা হচ্ছে ম্যানিটল, এটা হচ্ছে ব্লাড ভেসেলে যখন থাকবে তখন সে বাহির থেকে ভিতরে টানবে ব্লাডকে, তাই না? সো ব্লাড ভলিউম খুবই ড্রাস্টিক্যালি আমাদের বেড়ে যাবে প্লাজমাতে। বেড়ে যাওয়ার জন্য হবে কি, আমাদের সোডিয়াম বা পটাশিয়াম কন্টেন্টটা কিন্তু কনস্ট্যান্ট আছে, সোডিয়াম বা পটাশিয়াম কন্টেন্টটা কিন্তু বেশি নেই, মাঝখান দিয়ে হচ্ছে কি আমাদের ওয়াটার বেড়ে যাচ্ছে। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম কন্টেন্ট যদি ধরো আগে 100 মিলিলিটারে 10 মিলিগ্রাম ছিল বা 10 মিলিমোল ছিল, কিন্তু এখন হচ্ছে কি ওয়াটার ইনফিউশনের জন্য ধরো 200 মিলিলিটারে সেই আগের 10 মলি আছে, তখন হচ্ছে কি, তখন কিন্তু কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, সোডিয়াম বা পটাশিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। এভাবেই হচ্ছে হাইপোনাট্রিয়াম এবং হাইপোক্যালেমি ডেভেলপ করতে পারে যদি আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজে আমরা ইনফিউজ করি। আচ্ছা, একটা কন্ট্রাডিকশন কী আমরা, কন্ট্রাডিকশন হচ্ছে অ্যাকিউট কনজেস্টিভ হার্ট ফেইলার উইথ পালমোনারি এডেমা। এটা কেন? আমরা যখন কনজেস্টিভ হার্ট ফেইলার হয় তখন কিন্তু, আচ্ছা, এখন কনজেস্টিভ হার্ট ফেইলার হয় কি, আমাদের কার্ডিয়াক আউটপুটটা কমে যায়। কার্ডিয়াক আউটপুট কমে গেলে কী হবে, আমাদের রেনাল পারফিউশন কমে যাবে বা রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। সো রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়ার জন্য হবে কি, আমাদের ম্যানিটল ফিল্ট্রেশনটাও কিন্তু কমে যাচ্ছে। সো ম্যানিটল যে আমাদের অসমোটিক যে ডায়ালিসিসটা আছে, এটা যখন ফিল্ট্রেশন কমে যাবে, এটা কিন্তু আমাদের প্লাজমাতে চলে যাবে। সো প্লাজমাতে যখন চলে যাবে, সো প্লাজমাতে তখন ওয়াটারটা বেড়ে যাবে বা প্লাজমার ভলিউম বেড়ে যাবে, এবং এই ভলিউম বাড়ার জন্য সে ব্লাডে আরও চাপ দেবে বা হচ্ছে হার্টের উপরে আরও চাপ করবে, হার্টের ভলিউমটা বেড়ে যাবে আরও। সো এটা কিন্তু আরও খারাপ করবে কন্ডিশনটা। আমি আবার বলছি যে ধরো এটা হচ্ছে হার্ট, ঠিক আছে? এটা যখন ফেল করবে তখন আমাদের হবে কি, কিডনির ব্লাড ফ্লো কমে যাচ্ছে। সো কিডনির ব্লাড ফ্লো যখন কমে যাবে, ম্যানিটল কিন্তু আমাদের ফিল্ট্রেশন হতে পারছে না, সো ম্যানিটল আমাদের বডিতে বেড়ে যাবে। সো আমি আগেই বলেছিলাম ম্যানিটল বেড়ে গেলে কী হবে, আমাদের প্লাজমা এক্সপান্ড করবে বা প্লাজমা ভলিউম বেড়ে যাবে। সো প্লাজমা ভলিউম যখন বেড়ে যাবে তখন কিন্তু এমনি হার্ট কিন্তু পাম্প করতে পারছে না, তখন আরও যদি আমি প্লাজমা ভলিউম বা ব্লাড ভলিউম বাড়িয়ে ফেলি তখন এখানে একটা কনজেশন তৈরি হবে, যেটা হার্টের জন্য খুবই খারাপ হবে। সো অ্যাকিউট কনজেস্টিভ হার্ট ফেইলার উইথ পালমোনারি এডেমাতে কিন্তু আমরা ম্যানিটল দিই না। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাকিউট সেরিব্রাল হেমোরেজ, এখানে দিই না কেন? এটাতে কিন্তু অলরেডি বলেছিলাম আমি একবার যে সেরিব্রাল এডেমার জন্য বেস্ট ড্রাগ অফ চয়েস, কিন্তু এখানে আবার কেন বললাম যে এটা কন্ট্রাইন্ডিকেশন? হ্যাঁ, এটা কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকবে। ডেভেলপমেন্ট স্টেজ মানে কি, ধরো এখানে একটা আমার ব্লাড ভেসেল রাপচার হয়েছে, রাপচার হওয়ার পর ধরো এখান থেকে এখন আমার সেরিব্রামে ব্লাড বের হচ্ছে, আমি যদি এই অবস্থায় ম্যানিটল দিই তখন হবে কি, ম্যানিটল আমার ভেসেল থেকে ব্রেন সাবস্টেন্সে চলে যাবে, চলে যাওয়ার জন্য হবে কি, এডেমাটাকে আরও বাড়িয়ে ফেলবে। কারণ আমি বলেছি যে ম্যানিটল করে কি, ওয়াটারকে টানে, হাইলি ওয়াটার ফিলিক বা হাইড্রোফিলিক। সে যেখানেই সে যাবে সেখানে এসে কি পানি টানবে। সো সে যখন ব্রেন সাবস্টেন্সে যাবে তখন সে ব্রেনে যেয়েও পানি টানবে আশপাশ থেকে, সেটা হচ্ছে আমাদের ইডেমাটাকে আরও খারাপ বানিয়ে ফেলবে। সো ডেভেলপমেন্ট স্টেজে আমরা কিন্তু কখনো ম্যানিটল দিব না। যখন আমরা দেখবো যে এই হেমোরেজ হওয়ার পর যে আমাদের ব্লাড ভেসেল বা ক্লট হয়ে বা ক্লট ফর্মেশন বা হচ্ছে রিজলভ হয়ে গেছে হেমোরেজটা, তখন দিতে পারি, তখন হচ্ছে ড্রাগ অফ চয়েস। কিন্তু কখনোই ডেভেলপমেন্ট স্টেজে আমরা এই যে ম্যানিটলটা এটা দিব না। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে লুপ ডায়ারেটিক্স। আচ্ছা, লুপ ডায়ারেটিক্সের এক্সাম্পল যদি আমরা বলতে চাই, হচ্ছে ফিউসেমাইড, টর্সেমাইড, বিউমেটিনাইড এবং ইথাক্রোনিক অ্যাসিড। এর মধ্যে প্রোটোটাইপ ড্রাগ হচ্ছে ফিউরেসেমাইড এবং ইথাক্রোনিক অ্যাসিড। আর বলতে গেলে হচ্ছে সবগুলোই সালফোনামাইড ডেরিভেটিভ এক্সেপ্ট ইথাক্রোনিক অ্যাসিড। এই তিনটাই হচ্ছে সালফোনামাইড ডেরিভেটিভ এক্সেপ্ট ইথাক্রোনিক অ্যাসিড। আচ্ছা, আমাদের এই ফিউসেমাইডটাকে আরেকভাবে বলা হয় হচ্ছে হাইসিলিন ডায়ারেটিক্স। কেন হাইসিলিন ডায়ারেটিক্স বলা হয়? হচ্ছে এর আমরা যখন যত ডোজ বাড়াবো এর এফিকেসি তত বাড়বে। এর একটা এক্সাম্পল হিসেবে বলা যায়, ধরো হচ্ছে যদি কোনো কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 500 mg
বা 1 গ্রাম প্যারাসিটামল বা নাপা খাই, ঠিক আছে। এখন এর বেশি যদি আমরা নাপা খাই বা এর ভিতরে যদি কখনো আমরা ডোজ অ্যাপ্রুভ করি, তখন কিন্তু এর থেরাপিউটিক এফেক্টটা সেভাবে বাড়বে না, বরঞ্চ এর টক্সিক ইফেক্টটাই বডিতে বেশি দেখা যাবে। কিন্তু আমাদের যে ফিউরেসেমেটটা আছে, এটা আমি যত বাড়াবো বডিতে, এর থেরাপিউটিক ইফেক্টটা তত বেশি দেখা যাবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে হাই সিলিং ডায়াবেটিক্স। এর সাইড অফ অ্যাকশন কি? এই সাইড অফ অ্যাকশন হচ্ছে থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লুপ অফ ফিনলি, এবং মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলটাকে ব্লক করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে বাড়ায়। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু মোস্ট এফিশিয়েন্ট ডায়াবেটিক্স। কেন? এটা হচ্ছে 20% থেকে 25% সোডিয়ামকে বডি থেকে সরিয়ে ফেলতে পারে এবং কনসিকিউটিভলি ওয়াটার লস। আচ্ছা, আমরা এখন মেকানিজম অফ অ্যাকশনটা দেখব। আমাদের বডিতে নর্মালি হয় কি, এটা হচ্ছে থিক পার্ট, ধরি এটা হচ্ছে থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লুপ অফ ফিনলি, এটা হচ্ছে কনকমিটেন্ট সেল এবং এটা হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে। আচ্ছা, যখন থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লুপ অফ ফিনলিতে আসলো, এখানে হচ্ছে একটা ট্রান্সপোর্টার আছে আমাদের সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল। এই সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল দিয়ে আমাদের লুমেন থেকে সেলের মধ্যে আমাদের সোডিয়াম পটাশিয়াম এবং 2 ক্লোরাইড আয়নগুলো আসবে। আসার পর হয় কি, এই ক্লোরাইডটা আমাদের ব্লাডে চলে যায়। এই ক্লোরাইডটা ব্লাডে যাওয়ার একটা ট্রান্সপোর্টার আছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরাইড কো ট্রান্সপোর্ট, ঠিক আছে। আরেকভাবে এই সোডিয়ামটা আমাদের ব্লাডে ঢুকতে পারে, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জার পাম্প, ঠিক আছে। সোডিয়ামটা ঢুকবে এবং পটাশিয়ামটা বের হবে। সো এই দুইভাবে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইডটা অ্যাবজর্ব হতে পারে। আচ্ছা, এই পটাশিয়াম যেটা আসলো, এই পটাশিয়ামটা কিন্তু সেলের ভিতরেই থাকছে, এটা কিন্তু আর ব্লাডে যাচ্ছে না। এই পটাশিয়ামটা সেলের ভিতরেই থাকছে, এবং এই পটাশিয়ামটা যখন সেলের ভিতর থাকছে, সাথে সাথে আমাদের এই সোডিয়ামটা অ্যাবজর্ব হচ্ছে কীভাবে? সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জের ভাব দিয়ে। যার জন্য হচ্ছে কি, আমাদের এখান থেকেও পটাশিয়াম আসছে, এখান থেকেও পটাশিয়াম আসছে, যার জন্য কিন্তু পটাশিয়ামটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই সেলের ভিতরে, তাই না? পটাশিয়াম যখন অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন হবে কি, আমাদের এখানে হচ্ছে একটা ডিফিউশন গেট আছে। যখন এখানে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম খুবই বেশি হয়ে যায়, তখন এখান থেকে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে পটাশিয়াম ফ্লো করে। হাই কনসেন্ট্রেশন থেকে যখন লো কনসেন্ট্রেশনে পটাশিয়াম ফ্লো করবে, তখন আমাদের সেল থেকে লিউমেনে চলে আসবে। লুমেনে যখন পটাশিয়ামটা আসবে, এর আরেকটা কাজ হচ্ছে, এটা যেহেতু পজিটিভ চার্জ, এখানে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকবে। এই পজিটিভ চার্জ দিয়ে সে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার জন্য হবে কি, এই ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম হচ্ছে দুটো সেলের মাঝখানে, ধরো এইটা একটা সেল এবং এর নিচে আরেকটা সেল আছে, এই দুটো সেলের মাঝখান দিয়ে এসে ব্লাডে অ্যাবজর্ব হবে। আর এই সেল এই যে এইটার নাম হচ্ছে প্যারাসেলুলার রিপালশন বা প্যারাসেলুলার অ্যাবজর্পশন। আমি আবার বলছি, আমাদের ডিজিটাল থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লুপ অফ ফিনলিতে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল আছে, যেটা দিয়ে হচ্ছে লুমেন থেকে আমাদের সেলের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড। অ্যাবজর্ব হওয়ার পর আমাদের সোডিয়ামটা অ্যাবজর্ব হচ্ছে ব্লাডে দুই ভাগে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্ট, আরেকটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জার পাম্প, ঠিক আছে। এবং দেখো, এখান দিয়ে হচ্ছে আমাদের পটাশিয়ামটা আসছে এবং পটাশিয়ামটা এই দিক দিয়েও আসছে, যার জন্য অতিরিক্ত পটাশিয়াম যখন এখানে হয়ে যাচ্ছে সেলের ভিতর, তখন সে ডিফিউজ আউট করবে। ডিফিউজ আউট করে সে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামকে রিপালস করে অ্যাবজর্পশন বাড়িয়ে দেবে। এখন কোনো কারণে যদি আমি এই যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলটাকে বন্ধ করে দিই, তখন কী হবে? তখন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা লিউমেনে বেড়ে যাবে। তার মানে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড কনসেন্ট্রেশনটাই বেড়ে যাবে, যার জন্য এগুলোর ইউরিন এক্সক্রিয়েশন কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে ইউরিন দিয়ে আমাদের বডি থেকে এগুলো বের হয়ে যাচ্ছে বেশি বেশি, ঠিক আছে। আরেকটা জিনিস হতে পারে কি, সেটা হচ্ছে যখন আমি এটা বন্ধ করে ফেলবো, তখন কিন্তু আমাদের পটাশিয়াম যে ডিফিউজ, এটাও কিন্তু হচ্ছে না, যার জন্য এই দিক দিয়ে কিন্তু ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম যে অ্যাবজর্ব হতো, সেটাও হচ্ছে না, যার জন্য হচ্ছে কি, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এক্সক্রিয়েশনও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা কি দেখলাম, সেটা হচ্ছে আমাদের এই লুপ ডায়াবেটিসের জন্য সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সবগুলোর এক্সক্রিয়েশন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি সাইড ইফেক্টসে। সাইড ইফেক্টসের 1 নম্বর সাইড ইফেক্টস হচ্ছে ইলেকট্রোলাইটগুলো ইমব্যালেন্স হচ্ছে। ডিরেক্টলি ইমব্যালেন্স হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড। আমরা যেহেতু বলেছি এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলটাকে ইনহিবিট করে, এই জন্য সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড ডিরেক্টলি আমাদের ডেফিসিট হচ্ছে এখানে। পক্ষান্তরে আমাদের ইনডিরেক্টলি লস হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম। কেন? এই যে এখানে বললাম যে পটাশিয়াম যখন আমাদের বের হতে পারবে না এখান থেকে, তখন কী হবে, ঠিকমতো এটাকে রিপালস করতে পারবে না, যার হচ্ছে অ্যাবজর্পশন কমে যাবে, যার জন্য এক্সক্রিয়েশনটা বেড়ে যাবে, তাই না? আচ্ছা, এবং কম্পেনসেটরি মেকানিজমে আমাদের কিছু পটাশিয়াম এবং প্রোটন লস হবে।
এটা কেন হবে? আমাদের অনেকটাই হচ্ছে আমাদের ওই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের মতো, যে আমাদের এখানে যদি সোডিয়াম অনেক বেশি থাকে, এখানে যখন সোডিয়াম বেশি থাকবে তখন কিন্তু আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আমাদের সোডিয়াম বেশি থাকবে, যার জন্য হবে কি অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে, এবং অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়লে হয় কি সোডিয়াম অ্যাবজর্পশন বাড়ে এবং পটাশিয়াম এক্সক্রিশন বাড়ে, যার জন্য আমাদের এখানে পটাশিয়াম এক্সক্রিশন বাড়বে, এবং পটাশিয়াম না পেলে সে হচ্ছে প্রোটন এক্সক্রিট করবে, যার জন্য মেটাবলিক অ্যালকালোসিসও ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের নার্ভ কন্ডাকশন ইম্পেয়ারমেন্ট হয়, যার জন্য প্যারিস্থেসিয়া হতে পারে, নিউরোটক্সিসিটি হতে পারে। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে অটোটক্সিসিটি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অটোটক্সিসিটি বা 8 ক্র্যানিয়াল নার্ভের টক্সিসিটি। এটা কেন হয়? আমরা জানি হচ্ছে আমাদের হেয়ারের মধ্যে এন্ডোলিম্ফ নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এই এন্ডোলিম্ফের একটা মেইন আমাদের উপাদান হচ্ছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। আমরা অলরেডি বলেছি হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল ব্লক হওয়ার জন্য পটাশিয়াম লস হচ্ছে এবং ম্যাগনেসিয়াম লস হচ্ছে। যেহেতু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ডিক্রিজ করছে, এজন্য হেয়ার সেলগুলো ঠিকমতো নিউট্রিশন পাচ্ছে না এন্ডোলিম্ফে, যার জন্য এটা হচ্ছে অটোটক্সিক ড্রাগ বলছি। এটা হচ্ছে সবচেয়ে বেশি হয় হচ্ছে ইথাক্রোনিক অ্যাসিড। এটা মনে রাখতে পারি হচ্ছে ক্রোনিক অ্যাসিড, প্রো থেকে মনে রাখতে পারি ক্রাই। সো ইয়ারে ব্যথা হলে ক্রাই, ইথাক্রোনিক অ্যাসিড দিয়ে আমাদের অটোটক্সিসিটি হতে পারে। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে লস অফ ক্যালসিয়াম ইন ইউরিন। আমরা অলরেডি বলেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল দিয়ে আমাদের যখন ব্লক করে ফেলছি তখন কি আমাদের ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হতে পারছে না, যার জন্য এক্সক্রিশন বেড়ে যাচ্ছে। সো আমাদের ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন যখন বেড়ে যাবে তখন কি হতে পারে? তখন এখানে যদি কোনো কারণে বেশি ক্যালসিয়াম অ্যাকুমুলেশন হয় তখন কি হবে? এখানে রেনাল স্টোন ফর্মেশন হওয়ার একটা চান্স থাকে। সো লস অফ ক্যালসিয়াম ইন ইউরিন রেনাল স্টোন লিড করতে পারে। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ইনক্রিজ ইউরিক অ্যাসিড ইন প্লাজমা। এটা কেন হয়? আমরা জানি হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড যে টিউবুলগুলো আছে, ধরি এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আমরা যদি কোনো ডায়াবেটিক্স নেই, ঠিক আছে, এটা তো এফারেন্ট আর্ট্রিওল, এটা এফারেন্ট আর্ট্রিওল। এফারেন্ট আর্ট্রিওল থেকে এখানে কিছু সিক্রেটরি পাম্প আছে। এই সিক্রেটরি পাম্প দিয়ে আমাদের এই ডায়াবেটিক্সগুলো লুমেনে সিক্রেশন হবে। এখন এই লুমেনের যে আমাদের যেই পার্টটা দিয়ে আমাদের লুপ ডায়াবেটিক্স বা থায়াজাইড যে সিক্রেশন হচ্ছে, এর একটা কম্পিটিশন করে হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড। সো কোনো কারণে যদি আমাদের এখানে ডায়াবেটিক্সটাকে যখন পুশ করতে হবে, তখন এখানে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড আর ঠিকমতো আগের মতো এক্সক্রিশন হতে পারবে না বা সেক্রেশন হতে পারবে না, যার জন্য হবে কি ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, যার জন্য আমাদের যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন কী হবে? গাউট হতে পারে। আমি আরেকবার বলছি, ধরো যে এখানে কিছু চ্যানেল আছে, তাই তো, নির্দিষ্ট কিছু চ্যানেল আছে। এই চ্যানেলগুলোর কাজ কি? এরা হচ্ছে অ্যাক্টিভলি সিক্রেশন করে এফারেন্ট আর্ট্রিওল বা পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে আমাদের লিউমেনে এখান থেকে সিক্রেশন করে। এখন ধরো সমস্যাটা কি? এই যে গেট তো মাত্র 3টা, তাই না? এই 3টা গেটের মধ্যে দিয়ে অনেক কিছু যেতে পারে, যেরকম আমাদের ডায়াবেটিসগুলো যেতে পারে, বা হচ্ছে আমাদের অর্গানিক অ্যাসিড যেতে পারে, বা হচ্ছে ইউরিক অ্যাসিড যেতে পারে। এখন যদি কোনো কারণে ডায়াবেটিক্সটা আমি বেশি দিই, যদি ডায়াবেটিক্সের দিক দিয়ে যেতে হয়, ঠিক আছে, ডায়াবেটিক্স হচ্ছে এই গেটগুলো বন্ধ করে ফেললো, তখন হবে কি ইউরিক অ্যাসিডগুলো কিন্তু যেতে পারবে না। সো ইউরিক অ্যাসিডগুলো ব্লাডে অ্যাকুমুলেট করবে এবং সে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে যে বিভিন্ন জয়েন্টসে যে প্রিডিসপোজিশন হবে, এবং যার জন্য আমাদের গাউট অ্যাটাক হতে পারে বা জয়েন্ট পেন হতে পারে, ঠিক আছে? এটাকে আমরা বলছি হাইপার ইউরিকেমিয়া। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। এটা কেন হয়? আমরা অলরেডি বলেছি হচ্ছে পটাশিয়াম লস হবে হচ্ছে আমাদের লুপ ডায়াবেটিক্স দিলে। সো পটাশিয়াম যদি লস হয় তখন কী হবে? আমাদের আমরা জানি যে আমাদের বিটা সেল অফ প্যানক্রিয়াস, এটা হচ্ছে একটা এক্সেপশনাল একটা সেল। নর্মালি হয় কি আমাদের সেলের ভিতর যখন সোডিয়াম ঢুকে তখন কিন্তু ডিপোলারাইজেশন হয়। ধরো এটা হচ্ছে একটা সেল, এটা ডিপোলারাইজেশন হবে কীভাবে? এর ভিতর যখন সোডিয়াম ইনফ্লাক্স করবে, তাই না? সোডিয়াম ইনফ্লাক্স করলে কী হয়? রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে ডিপোলারাইজেশন হয়, ঠিক আছে? আচ্ছা, এটাই একমাত্র হচ্ছে আমাদের বিটা সেল অফ প্যানক্রিয়াস এমন একটা সেল যেটা হচ্ছে সোডিয়াম না বরঞ্চ পটাশিয়ামের জন্য হয়, ঠিক আছে? সো পটাশিয়াম যখন ইনফ্লাক্স করবে তখন কী হবে? আমাদের পটাশিয়াম ইনফ্লাক্স করলে আমাদের ডিপোলারাইজেশন হবে। এখন দেখো আমাদের যখন বডিতে হাইপোক্যালেমিয়া হবে, ঠিক আছে, পটাশিয়াম যখন কমে যাবে তখন কিন্তু পটাশিয়াম আর আগের মতো ঢুকতে পারবে না, তাই না? যার জন্য কী হবে? ডিপোলারাইজেশন হতে পারবে না, এবং যার জন্য বিটা সেল যদি ডিপোলারাইজেশন না হতে পারে তাহলে কী হবে? ইনসুলিন রিলিজ হবে না, এবং এটা লিড করবে আমাদের হচ্ছে ইন্ডিকেশনস। ফার্স্ট অফ অল যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হলে কী হবে? কার্ডিয়াক আউটপুট কমবে, রেনাল ব্লাড ফ্লো কমবে, জিএফআরও কমবে। তখন জিএফআর যদি কমে যায় তখন যে সেল স্টিমুলেটেড হয়ে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটাকে স্টিমুলেট করবে, যার জন্য সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে।
সো এটা যদিও ভালোর জন্য করে, কিন্তু এটা আরও খারাপ হয় কেন? কারণ আমার হার্ট কিন্তু অলরেডি দুর্বল, এর মধ্যে যদি আমি আবার ব্লাড ভলিউম বাড়িয়ে ফেলি তখন কিন্তু মরার উপর খাড়া রাখা হবে। তখন হার্ট কিন্তু এমনি পাম্প করতে পারছে না, তার মধ্যে হচ্ছে আমি আবার ব্লাড ভলিউম বাড়িয়ে দিচ্ছি, এর জন্য ফার্দার কনজেশন হবে, যেটা আরও খারাপ। আচ্ছা, এখন এর মধ্যে আমি করছি কি, ফিউরিসেমাইড দিব। ফিউরিসেমাইড দিলে কী হবে, আমাদের সোডিয়াম পটাশিয়াম ট্রুক্লোরাইড চ্যানেল যদি আমরা ব্লক করে ফেলি, যার জন্য কী হবে, সোডিয়াম এবং ওয়াটার লস হবে। এটা করবে কি, আমাদের হার্টের যে কনজেশন ছিল, এক্সট্রা যে ব্লাড ভলিউম ছিল, এটাকে কমিয়ে ফেলবে, যার জন্য পালমোনারি এডেমা ডেভেলপ করতে পারবে না। এবং এটা কিন্তু কনসিডার করা হয় বেস্ট ড্রাগ অফ চয়েস ফর অ্যাকিউট ক্রনিক কনজেস্টিভ হার্ট ফেলার উইথ পালমোনারি এডেমা। আরেকটা জিনিস ফ্লুসিমাইড করবে, সেটা হচ্ছে ফ্লুসিমাইড হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 সিক্রেশন বাড়ায়, যার জন্য সিস্টেমিক ভেসেলগুলো ডাইলেশন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভেনোডাইলেশন হবে। এই ভেনোডাইলেশনের জন্য হবে কি, আমাদের পেরিফেরাল পুলিং অফ ব্লাড হবে, যার জন্য ইন্ডাস্ট্রিয়াল ভলিউম কমবে। ইন্ডাস্ট্রিয়াল ভলিউম কমলে কী হবে, আমাদের পালমোনারি আর্টারি ব্লাড ফ্লো কমে যাবে, এবং এটা ট্রিট করবে হচ্ছে পালমোনারি এডেমা। ঠিক আছে, সো আমরা ফ্লুসিমাইড দিলে একে তো আমাদের হার্টের কনজেশন কমবে, দুই হচ্ছে আমাদের পালমোনারি এডেমাটাও কমতে সাহায্য করবে। আমাদের আর কী কী ইন্ডিকেশন আছে, আর হচ্ছে ইডেমাতে ইউজ করা হয়, হাইপার ক্যালসিয়ামেতে ইউজ করা হয়, এবং হাইপার ক্যালেমিয়াতে ইউজ করা হয়। কারণ আমরা বলেছি হচ্ছে আমাদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এসব কি আমাদের এক্সক্রিশন বাড়িয়ে দেয় হচ্ছে আমাদের ফিউরোসেমাইড। ঠিক আছে, সো হাইপার ক্যালেমিয়া কোন কোন আমাদের কজ হতে পারে, সিকেডিতে হতে পারে। সিকেডিতে দেখো কী কী হয়, আমাদের ইডেমা হয়, পটাশিয়াম বাড়ে বা হাইপার ক্যালেমিয়া হয়, এবং মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এই তিনটাই কিন্তু আমাদের সাহায্য করে হচ্ছে লুপ ডায়াবেটিক্স বা ফিউরোসেমাইড। লুপ ডায়াবেটিক্স দিলে কী হবে, ইডেমাটাও সলভ হবে, হাইপার ক্যালেমিয়া থেকে আমাদের হাইপোক্যালেমিয়া হবে, এবং মেটাবলিক অ্যাসিডোসিস থেকে মেটাবলিক অ্যালকালোসিস দিয়ে আমাদের কম্পেনসেশন হবে। সো ক্রনিক কিডনি ডিজিজে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের এই ফিউরোসেমাইড। সো আজকে এই পর্যন্তই। আসসালাম।